এ ২০২৩ সালে শুধুমাত্র পাইরেসির কারণে ভারতীয় বিনোদন শিল্পের ২২,৪০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। বাপরে, ২২,৪০০ কোটি, সংখ্যাটা তো বিশাল। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন। আর ঠিক এই ভয়ঙ্কর পরিসংখ্যানের পাশেই যখন বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের সেই বিস্ফোরক মন্তব্যটা শুনি, ওই যেখানে উনি বর্তমান বাংলা সিনেমাকে সোজাসুজি ঘটিয়া বা জঘন্য বলে দাগিয়ে দিয়েছেন। ঠিক তাই, তখন বুঝতে কিন্তু আর অসুবিধা হয় না যে আঞ্চলিক সিনেমা, বিশেষ করে বাংলা সিনেমা, এই মুহূর্তে কতটা গভীর একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। হ্যাঁ, পরিস্থিতি আসলেই বেশ জটিল। তো আজকের এই গভীর আলোচনায় আমরা এই সংকটটারই শেকড় খুঁজব। আমাদের হাতে আনন্দবাজার, আজ তকের মতো সংবাদ মাধ্যমের বেশ কিছু রিপোর্ট আছে, তার সাথে গ্লোবাল মিডিয়া জার্নালের একটা বিস্তারিত স্টাডি আর এডিটোরিজির অর্থনৈতিক পরিসংখ্যানও রয়েছে। একদম। আর সাহাপিডিয়ার একটা দারুণ ঐতিহাসিক বিশ্লেষণ তো আছেই। আমাদের আজকের মিশন একটাই, কিভাবে আঞ্চলিক সিনেমাগুলো দর্শকদের রুচির পরিবর্তন আর প্রযোজনা সংক্রান্ত এই নতুন চ্যালেঞ্জগুলোর সাথে নিজেদের মানিয়ে নিতে পারে সেটা খুঁটিয়ে দেখা। মানে এটা সত্যি একটা বড় চ্যালেঞ্জ এখনকার দিনে। তা তো বটেই। বাংলা সিনেমার স্বর্ণযুগকে একটা বিশাল সাম্রাজ্যের সাথে তুলনা করা যেতে পারে। হয়তো আজ সেই সাম্রাজ্য তার জৌলুস হারিয়ে ধুঁকছে, কিন্তু এর ভিত এখনো কতটা মজবুত সেটাই আসল প্রশ্ন। হ্যাঁ, ভিড়টা যে একসময় কতটা শক্ত ছিল সেটা আমরা সবাই জানি। আচ্ছা, বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। অনুরাগ কাশ্যপ ঠিক কি বলেছেন এবং এমন একটা চরম মন্তব্য কেন করলেন? অনুরাগ কাশ্যপের মন্তব্যটা বাইরে থেকে শুনলে খুব রূঢ় মনে হতে পারে, কিন্তু এর ভেতরে একটা ঐতিহাসিক পর্যবেক্ষণ লুকিয়ে আছে। সেটা কেমন? তিনি আসলে হিন্দি সিনেমার বর্তমান অবস্থার সাথে বাংলা সিনেমার তুলনা টানতে গিয়ে বলেছেন যে হিন্দি সিনেমার মানও যে খুব একটা ভালো তা নয়। হিন্দি সিনেমাও পড়েছে, কিন্তু সেটা পড়েছে একতলা থেকে। ও আচ্ছা। আর বাংলা সিনেমা? অন্যদিকে বাংলা সিনেমার পতনটা এত বেশি চোখে লাগে কারণ বাংলা সিনেমা পড়েছে দোতলা থেকে। বাপরে, দোতলা? হ্যাঁ, এই দোতলা মানে হলো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক এবং মৃণাল সেনের সেই স্বর্ণযুগ। সেই সময়কার বিশ্বমানের বৌদ্ধিক এবং শৈল্পিক উচ্চতা থেকে আজকের এই অবস্থায় এসে পৌঁছনো। হ্যাঁ, পতনটা তো প্রকটভাবে ধরা পড়বেই। ঠিক তাই, এই বিশাল পতনটাই তার চোখে এত খারাপভাবে ধরা পড়েছে। মানে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্যও তো প্যানেল আলোচনায় এই মন্তব্যের সাথে একরকম সুর মিলিয়েছেন। একদম, উনিও প্রায় একই কথা বলেছেন। উনি একটা খুব বাস্তব চিত্র তুলে ধরেছেন। কারিগরি দিক থেকে, মানে ধরুন ক্যামেরা, কালার গ্রেডিং, এসব দিক থেকে বাংলা সিনেমা এখন হয়তো অনেক উন্নত। হ্যাঁ, টেকনোলজি তো অনেক এগিয়েছে, কিন্তু সিনেমার আসল যে প্রাণ, সেই চিত্রনাট্য বা গল্পের মান একেবারে তলানিতে এসে ঠেকেছে। এর কারণ হিসেবে তিনি দুটো দিকের কথা বলেছেন। হ্যাঁ, কারণ দুটো কি কি? সংস্কৃতির সূক্ষ্ম বিষয়গুলো, যেটাকে আমরা কালচারাল নিউয়ান্স বলি, সেটা ঠিকমতো বুঝতে পারেন না। এখানকার সবচেয়ে আকর্ষণীয় দিকটা হলো এই পুরো বিষয়টার বাণিজ্যিক বিবর্তন। সাহাপিডিয়ার একটি ঐতিহাসিক বিশ্লেষণ ঘাটলে দেখা যায় এই বাণিজ্যিকীকরণের শুরুটা আজকের নয়। তাই নাকি? তাহলে কবে থেকে শুরু? 70-এর দশকে উত্তম কুমার যখন ইন্ডাস্ট্রির মসিহা, তখন তিনি একাই ছিলেন একটা গোটা ইন্ডাস্ট্রি। সিনেমা তখনও বাণিজ্যিক ছিল। হ্যাঁ, তখনকার সিনেমা তো দারুণ ব্যবসা করত। কিন্তু পার্থক্যটা হলো তখন লগ্নিকারীদের কাছে উত্তম কুমার ছিলেন একটা নিশ্চিন্ত রিটার্নের ভরসা। 1980 সালে কার হঠাৎ মৃত্যুর পর টালিগঞ্জের পুরো বাণিজ্যিক কাঠামোতে একটা বিশাল বড় ধস নামে। ও, মানে একটা গ্যারান্টি চলে গেল। একদম। আর ঠিক সেই সময় থেকেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট বা ROI এর চাপটা বাড়তে শুরু করে, যা আজ এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। এই ROI এর প্রসঙ্গটা অভিনেতা টোটা রায়চৌধুরী খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। সিনেমা এখন আর শুধু পরিচালকের নিজস্ব শৈল্পিক মাধ্যম বা ক্যানভাস নেই। না, এখন তো এটা পুরোপুরি ব্যবসা। ঠিক, এটা এখন পুরোপুরি একটা আর্থিক লগ্নি এবং তার থেকে মুনাফা তুলে আনার একটা প্রোডাক্ট বা পণ্য। প্রযোজক থেকে শুরু করে ডিস্ট্রিবিউটর, সবারই এখানে প্রভাব খাটানোর জায়গা তৈরি হয়েছে। হ্যাঁ, সবাই এখন নাক গলায়। কিন্তু এটা কিভাবে কাজ করছে? মানে লগ্নির চাপ তো আগেও ছিল, তাহলে এখন সৃজনশীলতা এত বেশি বাধা পাচ্ছে কেন? এর মেকানিজমটা খুব ইন্টারেস্টিং। উত্তম কুমারের যুগে লগ্নির বিষয়টা ছিল ঠিকই, কিন্তু তখন পরিচালক বা গল্পকারদের একটা স্বাধীনতা ছিল। তারা নিজেদের মতো কাজ করতে পারতেন। ঠিক,
এখন যখন একটা সিনেমা তৈরি হয় তখন সেটাকে শুধুমাত্র একটা প্রোডাক্ট হিসেবে দেখা হয়। প্রযোজক হয়তো বলছেন গল্পে একটা আইটেম সং ঢোকাও, নালে টাকা উঠবে না। বা ডিস্ট্রিবিউটর হয়তো বলছেন অমুক অভিনেতাকে না নিলে আমি হল দেব না, এমনটাই তো। হ্যাঁ, ঠিক তাই। এই যে অনেকগুলো মাথার একসঙ্গে খবরদারি, এর ফলে পরিচালকের মূল ভিশন বা গল্পের আসল আত্মাই হারিয়ে যায়। মানে সবাই মিলে চিত্রনাট্যের ওপর নিজেদের বাণিজ্যিক দাবি চাপিয়ে দিচ্ছে। একদম। আর এর ফলেই কন্টেন্ট এত দুর্বল হয়ে পড়ছে। এখানে আমার একটা পাল্টা প্রশ্ন আছে, আমরা কি সব দোষ শুধু প্রযোজক আর টাকার অভাবের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি না? মানে আপনি কি বলতে চাইছেন? টাকার অভাব নাকি মৌলিক গল্পের অভাব? আসল সমস্যা কোনটা? কারণ সূত্র তো বলছে আজকাল পরিচালকরা নিজেরাই গল্প লিখতে গিয়ে অনেক সময় দুর্বল সিনেমা বানাচ্ছেন। হ্যাঁ, এটা একটা বড় পয়েন্ট। সাহিত্য নির্ভরতা কমে গেছে। যদি চিত্রনাট্যই দুর্বল হয় তাহলে বাজেট দিয়ে কি হবে? এটা খুবই যুক্তিযুক্ত একটা প্রশ্ন। সাহাপিডিয়ার বিশ্লেষণে স্পষ্ট বলা হয়েছে যে একসময় বাংলা সিনেমা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর বা অন্যান্য শক্তিশালী সাহিত্যিকদের লেখার উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। একদম। সাহিত্যের তো একটা নিজস্ব গভীরতা থাকে, চরিত্রের স্তর থাকে। ঠিক বলেছেন। এখন অনেক পরিচালক মনে করেন তারা নিজেরাই সব লিখতে পারবেন, ফলে সেই গভীরতা আর থাকছে না। আপনার পয়েন্টটা একদম সঠিক। মানে ভালো গল্প বলার জন্য সবসময় কোটি কোটি টাকার প্রয়োজন হয় না, তাই না? হ্যাঁ, একটা শক্তিশালী চিত্রনাট্য সামান্য বাজেটও ম্যাজিক তৈরি করতে পারে, কিন্তু সেই গল্পের ভিতটাই তো নড়ে গেছে। আর ধরে নিচ্ছি যদি কোনোভাবে টাকা ম্যানেজ করেও সিনেমা বানানো হয়, এবং সিনেমাটা এখন শুধুমাত্র ওই রিটার্ন অন ইনভেস্টমেন্টের খেলা হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সেই মুনাফা আসবে কোথা থেকে? সেটাই। দর্শক তো এখন সিনেমা হলের চেয়ে ওটিটি প্ল্যাটফর্মেই বেশি সময় কাটাচ্ছেন। গ্লোবাল মিডিয়া জার্নালের কলকাতা ভিত্তিক স্টাডিটা এ বিষয়ে একেবারে ভেতরকার কিছু তথ্য সামনে এনেছে। হ্যাঁ, স্টাডিটা মহামারীর আগের এবং পরের দর্শক অভ্যাসের একটা চমৎকার তুলনামূলক চিত্র তুলে ধরেছে। কোভিড-19-এর আগে দর্শকরা ওটিটিতে দিনে গড়ে বড়জোর 2 ঘন্টা সময় কাটাতেন। মাত্র 2 ঘন্টা? হ্যাঁ, কিন্তু মহামারী যখন শুরু হলো, মানুষ ঘরবন্দি হয়ে পড়ল, তখন এই সংখ্যাটা রকেট গতিতে বেড়ে গেল। মানুষ নতুন নতুন প্ল্যাটফর্ম খুঁজতে শুরু করলো। হ্যাঁ, তখন তো সবার হাতে অফুরন্ত সময়। এমনকি সেই সময়ে যৌন আবেদনমূলক বা অপ্রচলিত অফবিট কন্টেন্টের চাহিদাও মারাত্মকভাবে বেড়ে গিয়েছিল, কারণ মানুষ তখন ব্যক্তিগত স্ক্রিনে একা সময় কাটাচ্ছিল। কিন্তু সবচেয়ে অবাক করা তথ্য তো এটা নয়। মহামারী শেষ হওয়ার পর যে চিত্রটা দেখা যাচ্ছে সেটা সত্যি ভাবায়। কিরকম? ওটিটি দেখার প্রবণতা নাকি আবারও কমে গেছে। অনেকেই তাদের সাবস্ক্রিপশন বাতিল করে দিচ্ছেন। তাই নাকি? এটা তো বেশ বড় একটা শিফট। হ্যাঁ, স্টাডি বলছে দর্শকরা ওটিটিকে শুধুমাত্র একটা টাইম পাস হিসেবে দেখেন, কিন্তু সিনেমা হলে যাওয়ার যে অভিজ্ঞতা সেটাকে তারা পরিবার বা বন্ধুদের সাথে কাটানো একটা কোয়ালিটি টাইম বা উদযাপন বলে মনে করেন। একদম ঠিক জায়গা ধরেছেন। ডিজিটাল প্ল্যাটফর্ম আমাদের হাতের মুঠোয় পৃথিবীর সমস্ত বিনোদন এনে দিলেও বড় পর্দার যে সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স, মানে ওই অন্ধকার ঘরে বসে সিনেমা দেখা। হ্যাঁ, একটা অন্ধকার ঘরে অচেনা আরও 100 জন মানুষের সাথে বসে একসঙ্গে হাসা বা কাঁদা, এই জাদুকরী অভিজ্ঞতাটা ওটিটি কোনোদিন দিতে পারবে না। তা তো বটে। মানুষ এখনও সেই অভিজ্ঞতায় বিশ্বাস করে, কিন্তু তা সত্ত্বেও মানুষ হলে যাচ্ছে না। স্টাডিতে এর পিছনের কারণগুলো খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারণগুলো কি কি বলছে? টিকিটের আকাশ ছোঁয়া দাম, সিঙ্গেল স্ক্রিনগুলোর চরম অনুন্নত পরিবেশ এবং আধুনিক মাল্টিপ্লেক্সের অভাব। হ্যাঁ, মাল্টিপ্লেক্সগুলো তো মূলত কলকাতা বা ঢাকার মতো বড় শহরের নির্দিষ্ট কিছু অভিজাত এলাকাতেই সীমাবদ্ধ। ঠিক, শহরতলের একজন মানুষের পক্ষে যাতায়াত এবং টিকিটের খরচ মিলিয়ে একটা সিনেমা দেখা এখন একটা বিলাসবহুল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো এখানে বিষয়টাকে আমরা অনেকটা 5 স্টার রেস্তোরাঁ আর ফাস্ট ফুডের সাথে তুলনা করতে পারি। বাহ, দারুণ উপমা। কিভাবে? মানুষ হয়তো রোজ রাস্তার ধারের ফাস্ট ফুড বা ওটিটি কন্টেন্ট খাচ্ছে কারণ তার সস্তা, হাতের নাগালে এবং ঝামেলাহীন, কিন্তু তারা এখনো কোনো বিশেষ দিন যেমন জন্মদিন বা অ্যানিভার্সারিতে ওই 5 স্টার রেস্তোরাঁয়, মানে সিনেমা হলে যেতে চায়। একদম। সমস্যা হলো রেস্তোরাঁর খাবারের দাম এখন এতই আকাশছোঁয়া যে সাধারণ মানুষের নাগালে সেটা আর নেই। ঠিক এই উপমাটাই বর্তমান পরিস্থিতির আসল ছবিটা তুলে ধরে। আর এই কারণেই অনেক প্রযোজক যে ডিজিটাল ফাস্ট বা সরাসরি ওটিটিতে সিনেমা রিলিজের পথে হাঁটছেন, সেটা হয়তো দীর্ঘমেয়াদী কোনো সমাধান নয়। একদম না। স্টাডিতে দেখা গেছে
35% মানুষ মনে করেন সিনেমা হল একসময় পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু বাকি 65% মানুষ এখনও সিনেমা হলের পক্ষেই রায় দিচ্ছেন। মানে তারা বড় পর্দার ম্যাজিকটা চান, কিন্তু পকেটের কথা ভেবে পিছিয়ে আসছেন। হ্যাঁ, বিষয়টা ঠিক সেরকমই। তাহলে একটা অদ্ভুত সমীকরণ তৈরি হচ্ছে। দর্শক যদি টিকিটের দামের জন্য হলে যেতে না পারে, আবার সাবস্ক্রিপশন ফি বা একঘেয়েমির কারণে ওটিটিও বাতিল করে দেয়, তাহলে তারা বিনোদন পাচ্ছে কোথা থেকে? সেটাই তো প্রশ্ন। তারা তো আর স্রেফ দেওয়ালের দিকে তাকিয়ে বসে নেই। এখানেই আসে আমাদের আলোচনার সবচেয়ে অন্ধকার দিকটা, পাইরেসি এবং অসম প্রতিযোগিতা। এই জায়গাটা সত্যি ভয়ঙ্কর। দর্শকরা যখন হলের খরচ বাঁচাতে চান, তখন তারা অবৈধ রাস্তার দিকে ছোটেন। আর এখানেই এডিটরজির সেই রিপোর্টটা আমাদের ধাক্কা দেয়। আমি তো শুনে চমকে উঠেছিলাম। হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম 2023 সালে শুধু পাইরেসির কারণে ভারতীয় বিনোদন শিল্পের 22,400 কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মেকানিজমটা শুনলে আরও অবাক হতে হয়। 51% দর্শক নাকি অবৈধভাবে কন্টেন্ট দেখছেন। অর্ধেকের বেশি দর্শক, ভাবা যায়। হ্যাঁ, আর এর মধ্যে সবচেয়ে ভয়াবহ তথ্য হলো সিনেমা হলে বসে মোবাইলে রেকর্ড করে সেটা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার কারণেই 13,700 কোটি টাকা ক্ষতি হয়েছে। মানে কেউ একজন টিকিট কেটে হলে যাচ্ছে আর তার ফোন থেকে পুরো সিনেমাটা লিক হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষের কাছে। ঠিক তাই, এটা শুধু আর্থিক ক্ষতি নয়, এটা একটা গোটা ইন্ডাস্ট্রির মেরুদণ্ড ভেঙে দেওয়ার মতো অবস্থা। একদম। কিন্তু আঞ্চলিক সিনেমার লড়াইটা তো শুধু এই পাইরেসির সাথে নয়, এর পাশাপাশি রয়েছে বাইরের ইন্ডাস্ট্রির আগ্রাসন। হ্যাঁ, বলিউডের চাপ তো আছেই। আজতকের রিপোর্টে আমরা দেখলাম অভিনেতা দেব এবং টলিউডের অন্যান্য তারকার অভিযোগ করেছেন যে বলিউডের বিগ বাজেট ছবি যখন রিলিজ হয়, তখন ডিস্ট্রিবিউটররা নো শো শেয়ারিং পলিসি চাপিয়ে দেয়। হ্যাঁ, এটা একটা মারাত্মক সমস্যা। এই বিষয়টা আসলে কিভাবে কাজ করে একটু বুঝিয়ে বলবেন? এই নো শো শেয়ারিং পলিসিটা আঞ্চলিক সিনেমার জন্য একটা মৃত্যুদণ্ডের মতো। ধরুন ওয়ার 2 এর মতো একটা বিশাল বাজেটের হিন্দি ছবি রিলিজ হলো, তখন বড় প্রোডাকশন হাউস বা ডিস্ট্রিবিউটররা হল মালিকদের শর্ত দেয় যে এই ছবিটা চালাতে হলে সারাদিনের সবচেয়ে ভালো শোগুলো, মানে ওই বিকেল বা সন্ধ্যার প্রাইম টাইম। ঠিক ধরেছেন, শুধু আমাদেরই দিতে হবে, অন্য কোনো ছবিকে এই সময় শো দেওয়া যাবে না। এর ফলে কি হয়? ওই একই সপ্তাহে রিলিজ হওয়া একটা ভালো বাংলা ছবি হয়তো সকাল 9টা বা দুপুর 2টোর স্লট পায়, যখন বেশিরভাগ মানুষ অফিসে বা কাজে ব্যস্ত। স্বাভাবিকভাবেই বাংলা ছবিটা বক্স অফিসে মার খেয়ে যায়। যদি আমরা বিষয়টাকে বৃহত্তর প্রেক্ষাপটে দেখি, এটা তো একটা ভয়ঙ্কর অসম লড়াই। অভিনেতা দেব নিজেই তো উল্লেখ করেছেন যে দক্ষিণ ভারত বা পাঞ্জাবের ইন্ডাস্ট্রিতে কিন্তু এই নিয়ম খাটে না। না, সেখানে একদম অন্য নিয়ম। সেখানে যত বড় হিন্দি ছবি আসুক না কেন, আঞ্চলিক ছবি সবসময় প্রাধান্য পায়। ঠিক, দক্ষিণী বা পাঞ্জাবি ইন্ডাস্ট্রির ডিস্ট্রিবিউশন ইকোসিস্টেম অনেক বেশি মজবুত এবং প্রতিরক্ষামূলক। তারা নিজেদের মাটির সিনেমাকে রক্ষা করার জন্য একজোট হয়ে থাকে। কিন্তু বাংলায় সেই ঐক্যটার অভাব অনেকদিন ধরেই দেখা যাচ্ছিল। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। এটা কি অনেকটা নিজের বাড়িতে অতিথি ডেকে এনে তাকে মাস্টার বেডরুম ছেড়ে দিয়ে নিজে মেঝেতে ঘুমানোর মতো নয়? আমরা কেন আমাদের নিজেদের রাজ্যেই, নিজেদের বাজারেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকব? কথা বলছেন তো? ঠিক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, সৃজিত মুখার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তর মতো তারকারা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সাথে একটা বৈঠক করেছেন। সেখানে কি সিদ্ধান্ত হলো? সেখানে সিদ্ধান্ত হয়েছে যে এবার থেকে বাংলায় অন্তত প্রাইম টাইমে বাংলা ছবিকেই প্রাধান্য দেওয়া হবে। এটা নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ। তবে এই সূত্রগুলোতে আরও একটা কাটার কথা উঠে এসেছে। কোনো পক্ষ না নিয়েই বলছি, সিনেমা সেটে রাজনৈতিক হস্তক্ষেপ এবং বড় প্রোডাকশন হাউসের একচেটিয়া আধিপত্য বা মনোপলি। হ্যাঁ, রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে কাজের পরিবেশের ওপর এই ধরনের নিয়ন্ত্রণ স্বাধীন এবং নতুন নির্মাতাদের ক্রমশ কোণঠাসা করে দিচ্ছে। হ্যাঁ, স্বাধীনভাবে কাজ করার জায়গাটা সংকুচিত হয়ে আসছে। তো সমস্যাগুলো তো আমরা খুব স্পষ্টভাবে দেখলাম। পাইরেসির বিশাল থাবা, বলিউডের ডিস্ট্রিবিউশন পেশি শক্তি, সিনেমা হলের অভাব আর ওই দুর্বল চিত্রনাট্য। হ্যাঁ, সমস্যা অনেক। এ তো এই খাদের কিনারা থেকে আঞ্চলিক সিনেমা কিভাবে ঘুরে দাঁড়াতে পারে? সমাধানের পথগুলো কি কি? সমাধানের প্রথম ধাপ হিসেবে সূত্রগুলো একটা খুব বেসিক জায়গায় ফিরে যাওয়ার কথা বলছে। দক্ষিণী সিনেমার রিমেক করা বন্ধ করতে হবে। ও হ্যাঁ, গত এক দশকে তো প্রচুর রিমেক হয়েছে। ঠিক, যা সাময়িকভাবে টাকা এনে দিলেও দীর্ঘমেয়াদে দর্শকদের হল বিমুখ করেছে। দর্শক এখন আসল আর নকলের তফাৎ বোঝে।
এর বদলে আমাদের বাংলা সাহিত্যের সেই শক্তিশালী ভিত্তির দিকে ফিরে যেতে হবে। এই জায়গাটাতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি রয়েছে, যা আমাকে সত্যিই ভাবিয়েছে। কোন বিষয়টা? উনি আন্তর্জাতিক বিপণন বা গ্লোবাল মার্কেটিংয়ের কথা বলেছেন। তিনি আক্ষেপ করেছেন যে বাংলা সিনেমা এখনও শুধুমাত্র পশ্চিমবঙ্গের ভৌগোলিক গণ্ডিতে আটকে আছে, কিন্তু একটু ভেবে দেখলে বিশ্বে 25 কোটির বেশি মানুষ বাংলায় কথা বলে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরছে। এত বড় একটা সম্ভাব্য দর্শক গোষ্ঠী থাকা সত্ত্বেও আমরা আমাদের সিনেমার জন্য একটা আন্তর্জাতিক বা গ্লোবাল মার্কেট তৈরি করতে পারিনি। ঠিক, যেখানে কোরিয়ান বা স্প্যানিশ সিনেমা সারা বিশ্বে রাজত্ব করছে, সেখানে আমরা পিছিয়ে কেন? সেটাই আশ্চর্যের বিষয়। এটাই তো আমার প্রশ্ন। এটা কি আমাদের সাংস্কৃতিক ব্যর্থতা, নাকি সম্পূর্ণ ব্যবসায়িক ব্যর্থতা? আমরা কি আমাদের গল্পগুলোকে বিশ্বের দরবারে উপস্থাপন করার মতো যোগ্য মনে করি না? এটা মূলত ব্যবসায়িক এবং পরিকাঠামোগত ব্যর্থতা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বিপুল সংখ্যক বাঙালির কাছে সিনেমা পৌঁছে দেওয়ার জন্য যে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক দরকার, সেটা আমরা গড়ে তুলতেই পারিনি। একদম। এর পাশাপাশি সূত্রগুলোতে জাতীয় চলচ্চিত্র নীতিমালা বা ন্যাশনাল ফিল্ম পলিসির কথা বলা হয়েছে। একটা খুব ইন্টারেস্টিং প্রস্তাব এসছে, দ্বিস্তর বিশিষ্ট কর ব্যবস্থা চালু করা। এই দ্বিস্তর বিশিষ্ট কর ব্যবস্থাটা ঠিক কিভাবে কাজ করবে? এতে দেশীয় ইন্ডাস্ট্রির কি লাভ? খুব সহজভাবে বললে, বিদেশি বা অন্য ভাষার ছবির ক্ষেত্রে বেশি হারের কর বা ট্যাক্স বসানো হবে এবং সেই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে দেশীয় বা আঞ্চলিক ছবির ক্ষেত্রে ভর্তুকি বা ট্যাক্স বেনিফিট দেওয়া হবে। ও আচ্ছা, মানে নিজেদের ছবিকে প্রমোট করার একটা আর্থিক উপায়। হ্যাঁ, এতে আঞ্চলিক ছবিগুলোর প্রযোজনা খরচ কমবে এবং তারা বড় বাজেটের ছবির সাথে লড়াই করার একটা অন্তত সমান্তরাল জমি পাবে। এর পাশাপাশি একটা খুব পজিটিভ দিকও কিন্তু উঠে এসছে এই রিপোর্টগুলো থেকে। সাহাপিডিয়ার বিশ্লেষণে বলা হয়েছে, তরুণ নির্মাতারা একটা নতুন পথ দেখাচ্ছেন। হ্যাঁ, তরুণ প্রজন্ম কিন্তু দারুণ কাজ করছে। বুদ্ধদেব দাশগুপ্ত বা গৌতম ঘোষের মতো কিংবদন্তি নির্মাতাদের দেখানো পথে হেঁটেই বর্তমান প্রজন্মের অনেক স্বাধীন পরিচালক 16mm ক্যামেরায় শ্যুট করে পরে তা 35mm এর রূপান্তর করে দারুণ সব কাজ করছেন। হ্যাঁ, এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং। কিন্তু এই 16mm এর বিষয়টা আসলে কি? এটা কিভাবে সাহায্য করছে? হ্যাঁ, 16mm এ শ্যুট করার সবচেয়ে বড় সুবিধা হলো খরচ। বড় প্রোডাকশন হাউসগুলো যে অত্যাধুনিক এবং বহুমূল্য ডিজিটাল ক্যামেরা বা লাইট সেটআপ ব্যবহার করে, সেটা স্বাধীন নির্মাতাদের পক্ষে ভাড়া করাও সম্ভব নয়। তা তো বটেই, অনেক টাকা লাগে। 16mm ফিল্মে শ্যুট করলে খরচ অনেক কমে যায়, আর পরে যখন সেটাকে বড় পর্দার জন্য 35mm এ রূপান্তর করে প্রজেক্ট করা হয়, তখন সিনেমার পর্দায় একটা খুব সুন্দর রুক্ষ বা র সিনেম্যাটিক টেক্সচার তৈরি হয়। বাহ, মানে কম খরচে একটা আলাদা এস্থেটিক তৈরি করা। একদম। এই স্টাইলটা স্বাধীন নির্মাতাদের একটা আলাদা পরিচয় দিচ্ছে এবং তারা বক্স অফিসের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে একেবারে মাটির কাছাকাছি গল্প বলতে পারছে। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? আঞ্চলিক সিনেমার বর্তমান সংকট শুধুমাত্র ওটিটি আর প্রেক্ষাগৃহের লড়াই নয়, এটা নিছকই টিকিট বিক্রি বা সাবস্ক্রিপশন ফির অঙ্কে আটকে নেই। না, এটা তার চেয়ে অনেক গভীর। ফিরে যাওয়া, আধুনিক ব্যবসায়িক কৌশল গ্রহণ করা, আন্তর্জাতিক স্তরে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক তৈরি করা, আর সর্বোপরি দর্শকদের হলমুখী করা। ঠিক এই সব কিছুর একটা মেলবন্ধন ঘটাতে পারলেই বাংলা সিনেমা তার হারানো গৌরব ফিরে পেতে পারে। আপনি একদম সারমর্মটা ধরেছেন। আর দিন শেষে আমাদের ভুলে গেলে চলবে না যে দর্শকরাই হলেন এই পুরো ইকোসিস্টেমের আসল চালিকা শক্তি। হ্যাঁ, দর্শক ছাড়া তো কিছুই সম্ভব নয়। আমরা যখন কোনো ওটিটি প্ল্যাটফর্মে সাবস্ক্রাইব করি কিংবা সপ্তাহান্তে পরিবার নিয়ে টিকিট কেটে একটা আঞ্চলিক সিনেমা দেখতে হলে যাই, অথবা পাইরেসির ফাঁদে পা না দিয়ে সঠিক মাধ্যম বেছে নিই, তখন আমরা আসলে শুধু বিনোদন কিনছি না। একদমই না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আগামী দিনে আমরা কেমন গল্প দেখতে চাই। আমাদের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি টিকিট বা সাবস্ক্রিপশন এই শিল্পের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছে। এই আলোচনার শেষে এসে একটা অন্যরকম সম্ভাবনার কথা মাথায় আসছে। কি রকম? ভেবে দেখুন তো, আঞ্চলিক সিনেমা যদি বলিউড বা হলিউডের মতো বিশাল বাজেটের সাথে পাল্লা দেবার ইঁদুর দৌড়ে অংশ নেওয়ার চেষ্টাই না করে। যদি অন্য পথে হাঁটে। ঠিক, যদি তারা সম্পূর্ণ উল্টো পথে হাঁটে, যদি তারা এমন হাইপার লোকাল এবং শেকড়ের এত কাছের গল্প বলে যা কোনো গ্লোবাল স্টুডিও শত কোটি ডলার খরচ করেও নকল করতে পারবে না। মানে একেবারে নিজেদের মাটির গন্ধ, নিজেদের পাড়ার গল্প। হ্যাঁ,
হয়তো সেটাই হতে পারে আঞ্চলিক সিনেমার সবচেয়ে বড় সুপার পাওয়ার। সেই যে প্রথমে বলেছিলাম একটা বিশাল সাম্রাজ্য, হ্যাঁ, সেই সাম্রাজ্যের কথা। সেই সাম্রাজ্যের আসল শক্তি তো বাইরের জৌলুসে নয়, লুকিয়ে আছে তার মাটির গভীরে। সেই ভিতটাকে যদি আবার শক্ত করা যায়, তাহলে কে বলতে পারে দোতলা থেকে পড়ে যাওয়া এই শিল্প আবার হয়তো আকাশ ছুঁতে পারবে। সত্যি, এটা ভাবার মতো বিষয়। ভাবার মতো বিষয়, তাই না? আজ এ পর্যন্তই। আগামীবার এমন আরো অনেক অজানা তথ্য নিয়ে হাজির হব। ভালো থাকবেন।